অধ্যায় হারানো দাঁতের মামলা এবং বিদ্রোহের দিনগুলো। বাংলাদেশের গ্রামের ভোর মোরগের ডাকে শুরু হয় না, বরং মসজিদ থেকে ভেসে আসা আজানের শান্ত সুরে শুরু হয়। কিন্তু আজ সকালে সেই শান্তি এক চিৎকারে ভেঙে গেল চৌধুরী বাড়ি থেকে। আরে ভাবি, বাঁচাও, সর্বনাশ হয়ে গেছে। সুজনের ভাবি, যিনি ঘুমাচ্ছিলেন, চমকে উঠলেন। তিনি অনেক ঝড়ের মোকাবিলা করেছেন, কিন্তু তার নতুন ছোট যা সারলার চিৎকার তার বুক কাঁপিয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। তিনি তাড়াতাড়ি ওড়না মাথায় দিয়ে ছোট ভাইয়ের ঘরের দিকে দৌড়ালেন। সামনের দৃশ্য দেখে তিনি প্রায় পড়েই যাচ্ছিলেন। সারলা, নতুন বউ, মাটিতে বসে কাঁদছিল, আর বিছানায় অবাক হয়ে বসে থাকা সুজনের দিকে আঙুল তুলে দেখাচ্ছিল। ভাবি, সর্বনাশ! আমার স্বামীর সব দাঁত পড়ে গেছে। সুজন তখনও ঘুমের ঘোরে মুখে হাত বুলাল। তার দাঁতগুলো তো ঠিকই আছে, কংক্রিটের বেড়ার মতো শক্ত। কি বলছো সারলা? আমার দাঁত তো এখানেই আছে। না, আমি একটু আগে স্পষ্ট দেখেছি, তোমার মুখ পুরো খালি, একটাও দাঁত ছিল না। চিড়িয়াখানার শিম্পাঞ্জির মতো ভয়ঙ্কর লাগছিল। ভাবি একটা দীর্ঘ শ্বাস নিলেন। তিনি অনেক অদ্ভুত ঘটনা শুনেছেন, কিন্তু দাঁতের লুকোচুরি খেলা এই প্রথমবার দেখছেন। সারলা, তিনি নরম গলায় বললেন, তুমি আবার ভালো করে দেখো তো। সুজন, তোর বউকে একবার হেসে দেখা। সুজন বাধ্য ছেলের মতো হাসল। ৩২টা সাদা ঝকঝকে দাঁত সকালের আলোয় চিকচিক করে উঠল। সারলা চোখ কচলে আবার তাকাল। তার মুখ বিস্ময়ে ভরে গেল। আরে, অদ্ভুত তো! একটু আগে তো ছিল না। মনে হয় আবার নতুন করে গজিয়েছে। ভাবির মাথায় যন্ত্রণা শুরু হল। তিনি বুঝতে পারছিলেন যে এই ছোট জায়ের সাথে জীবনটা হাসি কান্নার এক দীর্ঘ সিরিজ হতে চলেছে। সারলা বোকা নয়, সে শুধু নিজের জগতে বাস করে, এমন এক জগৎ যেখানে দাঁত কয়েক সেকেন্ডের মধ্যে আবার গজিয়ে উঠতে পারে। পরের দিনগুলো সারলার ভিন্নতা প্রমাণ দিল। ঘরের কাজ শেখার পরিবর্তে সে বাড়িকে খেলার মাঠ বানিয়ে ফেলল। সে তার ছোটবেলার বন্ধু মিতুকে নিয়ে সারা গ্রাম ঘুরে বেড়াত, গাছে চড়ত, কাঁচা আম চুরি করত এবং বদমেজাজি প্রতিবেশীর শশার ক্ষেত নষ্ট করে দিত। সারলার কাছে বিয়ে কোনো বাঁধন ছিল না, শুধু থাকার জায়গা বদল, যেখানে সে ভাবির মতো নতুন বন্ধু পেয়েছে আর সেই খিটখিটে প্রতিবেশী চাচা। সুজন দিন দিন হতাশ হয়ে পড়ছিল। সে শহরে কাজ করে, প্রতি সপ্তাহে বাড়ি ফিরে নতুন নতুন অভিযোগ শোনে। তোমার বউ আজ মিতুকে নিয়ে গ্রামের মাথায় তেঁতুল গাছে চড়ে বসেছিল আর গান গাইছিল, একজন বলল। তোমার বউ আমার ঝিঙের মাচাটা পুরো নষ্ট করে দিয়েছে, আরেকজন অভিযোগ করল। সুজনের মনে হচ্ছিল তার মুখে চুনকালি মাখানো হচ্ছে। সে সারলার সরলতাকে ভালোবাসত, কিন্তু সেই সরলতা এখন এক সামাজিক দুঃস্বপ্নে পরিণত হচ্ছিল। সে স্ত্রীর সাথে কথা বলার চেষ্টা করত, কিন্তু সব চেষ্টাই বৃথা যাচ্ছিল। সারলা, তুমি এখন বিবাহিত, তোমার আচরণ সংযত করতে হবে, সে নরম করে বোঝানোর চেষ্টা করল। সারলা চোখ পিটপিট করে বলল, যে সংযত মানে নেই, গাছে চড়া যাবে না। শুধু গাছে চড়া নয়, তুমি সারাদিন এভাবে বাইরে ঘুরে বেড়াতে পারো না, লোকে আমাদের পরিবার নিয়ে হাসাহাসি করবে। কিন্তু ঘরে থাকতে খুব বোর লাগে। ভাবি খালি সবজি বাঁচতে বলে, আর পোকাগুলো আমার দিকে তাকিয়ে থাকে। কথোপকথন কোনো সমাধান ছাড়াই শেষ হল। সুজনের মনে হল সে কোনো বাচ্চার সাথে কথা বলছে, স্ত্রীর সাথে নয়। সে রেগে যেত, অসহায় বোধ করত, আর সবচেয়ে বেশি একা লাগত তার নিজের বিয়েতে। দ্বিতীয় অধ্যায়, ধৈর্যের শেষ সীমা। এক গরম বিকেলে সবকিছুর শেষ হল। প্রতিবেশী চাচা রাগে লাল হয়ে হাতে একটা থেতলে যাওয়া শশা নিয়ে চৌধুরী বাড়িতে ঢুকলেন। ভাবি, দেখুন আপনার দেওরের বউ কি করেছে। আমার এত যত্নের শশার বাগানটা ও আর মিতু মিলে ধ্বংস করে দিয়েছে। সারলা আর মিতু তখন সবে বাইরে থেকে ফিরেছে, পায়ে কাদা, মুখে হাসি। অভিযোগ শুনে সারলা সহজভাবে উত্তর দিল, চাচা, আমরা তো শুধু ফড়িং ধরছিলাম। আপনার শশাগুলো রাস্তার মাঝে শুয়েছিল, তাই ভুল করে পা পড়ে গেছে। প্রতিবেশী চাচা রাগে ফুটতে লাগলেন। সুজন কাজ থেকে ফিরে এই দৃশ্য দেখে তার রাগ ফেটে পড়ল। প্রথমবারের মতো সে আর শান্ত থাকতে পারল না।
সরলা, তুমি জানো তুমি কি করেছ? তার চিৎকারে বাড়ির সবাই চমকে উঠল। সারলা কখনো তার স্বামীকে বউ এত পর্ব রেগে 2, যেতে দেখেনি। যে যুদ্ধের সে শেষ ভয়ে নেই। ভাবির পেছনে লুকিয়ে পড়ল। তুমি তুমি আমাকে বকছ? তোমাকে বকব না তো কাকে বকব? তুমি দেখেছ কত ঝামেলা করেছ। আমি আর সহ্য করতে পারছি না। আমি তোমার বাবাকে ফোন করে বলছি তোমাকে এসে নিয়ে যেতে। বলেই সুজন ফোন বের করে নম্বর ডায়াল করতে শুরু করল। ভাবি আটকানোর চেষ্টা করেও পারলেন না। বোকা বউ পর্ব সারলা 2, স্থির হয়ে যে দাঁড়িয়ে রইল। যুদ্ধের তার বড় বড় চোখ দুটি অবিশ্বাসে নেই। ভরা। বাবার বাড়ি ফিরে যেতে হবে? কেন? সে কি ভুল করেছে? সে তো শুধু খেলছিল। পরের দিন সারলার বাবা এলেন। তিনি একজন ক্লান্ত শ্রান্ত মানুষ। দুই পরিবারের মধ্যে কথাবার্তা খুব ভারী পরিবেশে হল। সুজন ঠান্ডা মুখে তার স্ত্রীর সব কীর্তির বর্ণনা দিল। সারলার বাবা শুধু মাথা নিচু করে ক্ষমা চাইলেন। বিদায় খুব তাড়াতাড়ি হল। সারলা একটা ছোট ব্যাগে কয়েকটা কাপড় গুছিয়ে নিল। সুজনের পাশ দিয়ে যাওয়ার সময় সে ফিসফিস করে বলল, আমি দুঃখিত। কিন্তু সুজন মুখ ফিরিয়ে নিল। তার মুখে ছিল কষ্ট আর হতাশার ছাপ। শুধু ভাবি তাকে দরজা পর্যন্ত এগিয়ে দিলেন। তিনি তার হাতে কিছু টাকা গুঁজে দিয়ে ব্যথিত চোখে বললেন, সারলা, বড় হতে শেখো, কেমন? সারলা মাথা নাড়ল। তার চোখ দিয়ে জল পড়তে শুরু করল। বোকা সে বাবার পিছু পিছু সেই বাড়ি ছেড়ে বেরিয়ে গেল, যে বাড়িকে সে কিছুদিন হল ঘর বলতে শুরু করেছিল। গ্রামের চেনা রাস্তাটা আজ কত অচেনা লাগছিল। সে বুঝতে পারছিল না কেন সবাই তার ওপর এত রেগে আছে। সে তো শুধু একটু মজা করতে চেয়েছিল। তৃতীয় অধ্যায়, সত্য এবং প্রতিজ্ঞা। বাড়ি ফিরে সারলা তার বড় বোনের বুকে ঝাঁপিয়ে পড়ে কান্নায় ভেঙে পড়ল। সে সব ঘটনা বলল, একজন অন্যায়ভাবে শাস্তি পাওয়া বাচ্চার মতো। তার দিদি তাকে জড়িয়ে ধরল। তার চোখে ছিল যন্ত্রণা। সারলা, আমার কথা শোন, দিদি কাপা গলায় শুরু করল। তুই কি জানিস তুই এখানে ফিরে আসার দুদিন আগে বাবা আর নেই? সারলা স্থির হয়ে গেল। কি বলছিস দিদি? বাবা তো সুস্থ। বাবা তো আমাকে আনতে গিয়েছিলেন। ওটা আমাদের চাচা ছিলেন রে। বাবা সুজনের ফোন পাওয়ার পরেই স্ট্রোক করে মারা গেছেন। শেষ নিঃশ্বাস পর্যন্ত তিনি তোর জন্য চিন্তা করে গেছেন। সারলার পৃথিবীটা যেন ভেঙে পড়ল। তার সব এলোমেলো স্মৃতিগুলো এক মুহূর্তে ভেঙে চুরমার হয়ে এক ভয়ঙ্কর ছবিতে পরিণত হল। তার সরলতা, তার দুষ্টুমি আসলে এক অদৃশ্য ছুরি হয়ে তার সবচেয়ে প্রিয় বাবাকে হত্যা করেছে। কষ্টটা তীব্রভাবে এসে তার সরলতার পর্দা ছিঁড়ে ফেলল, যে পর্দাটা সে নিজেকে বাস্তব থেকে আড়াল করার জন্য তৈরি করেছিল। সে শুধু বাবাকেই হারায়নি, পরোক্ষভাবে তার মৃত্যুর কারণও হয়েছে। সে মাটিতে লুটিয়ে পড়ল। তার কান্না আর বাচ্চার অভিমানের কান্না ছিল না, ছিল এক ভেঙে যাওয়া আত্মার আর্তনাদ। একই দলের বুঝতে পারল ভক্তার সরলতা আসলে এক নিষ্ঠুর স্বার্থপরতা ছিল। শাশুড়ি ওকে পছন্দ করে এতদিন ডুবেছিল যে মানুষ বুঝতেই পারেনি নিজের ভাগ্য আছে। চারপাশের টাকাও জোগাড় করতে পারে না। তুমি সব সমস্যার সৃষ্টি করতে সারলা একা বাবার ছবির সামনে বসে রইল। তার মনে পড়ল বিয়ের আগে বাবার বলা কথাগুলো। অনুভব করল যে তার আমার মা বসের অফিস শ্বশুরবাড়ি গিয়ে তুই একজন ভালো বউ হবি, ভালো মেয়ে হবি, তোর সুখী আমার সবচেয়ে বড় বোকা বউ শান্তি। পর্ব 2, তার যে চোখ দিয়ে যুদ্ধের আবার শেষ জল নেই। গড়িয়ে পড়ল। লেখক কিন্তু এবার কষ্টের জটিলতা ভালোবাসেন দৃঢ় সংকল্পের লেখক। বাবা, সে ছবির দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, আমাকে ভালোবাসেন এমন আমি এক অবাধ্য সন্তান, বোকা এক বউ অযোগ্য পর্ব স্ত্রী। 2, যে কিন্তু আমি যুদ্ধের তোমাকে শেষ কথা নেই। দিচ্ছি, আজ থেকে আমি বদলে যাব। আমি তোমার ভালোবাসার যোগ্য হয়ে বাঁচব। আমি সুজনের জন্য তেমন স্ত্রী হব যেমনটা ও চায়, তেমন ঘরের বউ হব যেমনটা শ্বশুরবাড়ির সবাই আশা করে। চতুর্থ অধ্যায়, বধূর প্রত্যাবর্তন। কয়েকদিন পর চৌধুরী বাড়ির গেটের সামনে এক চেনা ছায়ামূর্তি দেখা গেল, সারলা। কিন্তু সে আর আগের সেই চঞ্চল কাদামাখা সারলা নয়। সে একটা সাধারণ শাড়ি পরেছে, চুল পরিপাতি করে বাঁধা, আর চোখে সেই সরলতার বদলে এক শান্ত গভীর বিষণ্ণতা, কিন্তু তার সাথে এক দৃঢ়তার ছাপ। ভাবি তাকে প্রথম দেখলেন। তিনি অবাক হয়ে দৌড়ে এলেন। সারলা, তুই এখানে? আমি বাড়ি ফিরে এসেছি ভাবি,
সারলা শান্ত ও পরিষ্কার গলায় বলল, এটা তো আমারই বাড়ি। সুজন ঘর থেকে বেরিয়ে এসে তাকে দেখে কঠোর মুখে বলল, তুমি আবার এখানে কি করতে এসেছ? সারলা স্বামীর ব্যবহারে ভয় পেল না। সে এগিয়ে গিয়ে তার পায়ের কাছে বসে পড়ল। আমাকে ক্ষমা করে দিন। সে সুজনের চোখের দিকে তাকিয়ে বলল, আমার সব ভুলের জন্য ক্ষমা করে দিন। আমার ছেলেমানুষির জন্য, আমার স্বার্থপরতার জন্য। আমি ভুল করেছি। দয়া করে আমাকে আরেকটা সুযোগ দিন, আপনার সত্যিকারের স্ত্রী হওয়ার সুযোগ। সে তাকে আর ভাবিকে তার বাবার মৃত্যুর কথা বলল। বাবার ছবির সামনে করা প্রতিজ্ঞার কথা বলল। তার গলায় কোনো নাটকীয়তা ছিল না, ছিল শুধু আন্তরিকতা আর গভীর অনুশোচনা। সুজন স্তব্ধ হয়ে গেল। তার রাগ গলে গিয়ে এক ধরনের কষ্ট আর অপরাধ বোধে পরিণত হল। সে জানত না সারলা এত বড় একটা কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছে। সে তাকে বকেছে, তাড়িয়ে দিয়েছে, এমন এক সময়ে যখন সারলার তাকে সবচেয়ে বেশি দরকার ছিল। সে ঝুড়ে পড়ে সারলাকে ধরে তুলল। ওঠো সারলা, ক্ষমা তো আমার চাওয়া উচিত। সে সারলাকে বুকে জড়িয়ে ধরল। প্রথমবারের মতো তারা একজন প্রাপ্তবয়স্ক পুরুষ আর একটি বাচ্চা মেয়ে নয়, বরং দুটি আহত মানুষ যারা একে অপরের কাছে নিরাময়ের জন্য এসেছে। ভাবি পাশে দাঁড়িয়ে চোখের জল ফেলে হাসলেন। তিনি জানতেন এই ঝড়ের পর থেকেই এক সত্যিকারের পরিবারের জন্ম হচ্ছে। সারলা তার কথা রেখেছিল। সে রান্না শিখল, ঘরের যত্ন নিতে শিখল, সবার খেয়াল রাখতে শিখল। এখনও মাঝে মাঝে তার আনাড়িপনা প্রকাশ পেত, পুরনো সরলতা উঁকি দিত, কিন্তু এখন তা আর বিরক্তির কারণ হতো না, বরং উষ্ণ হাসির জন্ম দিত। তাদের বিয়ে, যা শুরু হয়েছিল দাঁত নিয়ে এক ভুল বোঝাবুঝি দিয়ে, অবশেষে বোঝাপড়া, ক্ষমা এবং সত্যিকারের ভালোবাসার এক শক্ত ভিত্তির ওপর দাঁড়াতে পেরেছিল।